স্বাস্থ্য আর শরীর নিয়ে আমাদের এই বিশেষ আলোচনায় স্বাগত। আজ আমরা কথা বলবো আম, শরীরের খুব জরুরি একটা প্রক্রিয়া নিয়ে, মেটাবলিজম বা বিপাক। আমরা এই শব্দটা প্রায়ই শুনি, তাই না? বিশেষ করে ধরুন ওজন কমানো বা বাড়ানোর প্রসঙ্গে। কিন্তু এর ভেতরে ঠিক কি আছে? ঠিক তাই। মানে কথায় কথায় শোনা যায় আমার মেটাবলিজম খুব স্লো বা মেটাবলিজম বুস্ট করতে হবে। কিন্তু এই মেটাবলিজম জিনিসটা আসলে কি? এটা কি শুধুই হজম ক্ষমতা নাকি এর থেকেও বেশি কিছু? আজকের এই গভীরে গিয়ে আমরা এই বিষয়গুলোই একটু বোঝার চেষ্টা করব। আমাদের কাছে সুজয় চৌধুরীর স্বাস্থ্য সমৃদ্ধি ইউটিউব চ্যানেলের একটা ভিডিওর তথ্যাবলী আছে, যেখানে এই মেটাবলিজম নিয়ে বেশ ভালোভাবে বলা হয়েছে। আমাদের উদ্দেশ্য হলো এই উৎস থেকে পাওয়া জরুরি কথাগুলো সহজ করে আলোচনা করা, মানে এই জৈব রাসায়নিক প্রক্রিয়াটাকে একটু ভেঙে বোঝা। আর শুধু বোঝা নয়, বরং আমাদের রোজকার জীবনযাত্রার মধ্যে দিয়ে কিভাবে এটাকে ঠিক রাখা যায় সেই দিকগুলোও দেখব। কারণ দিনের শেষে সুস্থ মেটাবলিজম মানেই তো সুস্থ থাকা, তাই না? একদম। তাহলে চলুন শুরু করা যাক। একেবারে গোড়া থেকে যদি ভাবি, এই মেটাবলিজম ব্যাপারটা আসলে কি, খুব সহজ করে বললে। হ্যাঁ, বলছি। সবচেয়ে সহজভাবে বললে মেটাবলিজম হলো আমাদের শরীরে সারাক্ষণ ধরে চলতে থাকা হাজার হাজার রাসায়নিক কাজ কারবারের মানে রিঅ্যাকশনের যোগফল। এই কাজগুলোর মধ্যে দিয়েই আমরা খাবার থেকে শক্তি পাই। আচ্ছা। শরীর সেই শক্তিটা ব্যবহার করে, মানে সব কাজ করে, নতুন কোষ বানায়, পুরনো কোষ সারায়, আর অপ্রয়োজনীয় যা কিছু সেই বর্জ্য পদার্থগুলো শরীর থেকে বের করে দেয়। এটা শুধু খাওয়ার হজম করা নয়, এটা আক্ষরিক অর্থেই জীবন টিকিয়ে রাখার প্রক্রিয়া। তার মানে আমরা যে কার্বোহাইড্রেট খাই বা প্রোটিন, ফ্যাট, সেগুলোকে ভেঙে শরীর ব্যবহার করার মতো শক্তিতে পাল্টে দেয়, আর সেই শক্তি দিয়েই সব কাজ চলে। এই পুরো ব্যাপারটা নিয়ে মেটাবলিজম। হ্যাঁ, মোটামুটিভাবে সেভাবেই দেখা যায়। শরীর তো আর সরাসরি রুটি বা মাছ মাংস ব্যবহার করতে পারে না, তাই না? মেটাবলিজম কি করে? এই জটিল খাবারগুলোকে ভেঙে একদম সরল জিনিসে নিয়ে আসে। যেমন ধরুন গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড। হুম। তারপর এই সরল জিনিসগুলো রক্তে মেশে আর কোষের কাছে পৌঁছায়, সেখানেই শক্তি তৈরি হয়, বা ধরুন শরীরের যা যা দরকার সেই গঠন বা মেরামতের কাজে লাগে। উৎসটিতে এর কিছু বাংলা প্রতিশব্দ বলা হয়েছে, যেমন ব্যাপন প্রক্রিয়া বা জীবনীয় প্রক্রিয়া। এই শব্দগুলো কি এই পুরো ব্যাপারটার বিশালতা আর গুরুত্ব বোঝানোর জন্য? আমারও সেটাই মনে হচ্ছে। বিশেষ করে জীবনীয় প্রক্রিয়া শব্দটা, এটা বেশ গভীর। এটা আসলে বুঝিয়ে দেয় যে মেটাবলিজম শুধু হজম বা শক্তি তৈরি নয়, এটা জীবনের অস্তিত্বের জন্যই অপরিহার্য। একটা সামগ্রিক ব্যাপার। শরীরের প্রত্যেকটা কোষ, সব টিস্যু এর সঙ্গে জড়িয়ে আছে। বেশ। তাহলে এই যে এত জটিল আর জদুরি একটা প্রক্রিয়া, এটা চালাচ্ছে কারা? মানে আমাদের শরীরের কোন অঙ্গগুলো এর আসল চালক? উৎস অনুযায়ী মূল ভূমিকা কাদের? উৎস বলছে মূলত তিনটে প্রধান সিস্টেম বা অঙ্গ এর কেন্দ্রে আছে। এক নম্বর হলো আমাদের পুরো ডাইজেস্টিভ ট্র্যাক বা পাচনতন্ত্র, মানে মুখ থেকে শুরু করে একদম পায়ুছিদ্র পর্যন্ত। পুরোটা? হ্যাঁ, পুরোটা। দুই নম্বর হলো লিভার বা যকৃৎ। এটাকে তো শরীরের পাওয়ার হাউসও বলা যায়, আবার ফিল্টার স্টেশনও। আর তিন নম্বর হলো কিডনি বা বৃক্ক, যা আমাদের শরীর থেকে বর্জ্য বের করার জন্য খুব গুরুত্বপূর্ণ। তার মানে পাচনতন্ত্রের মধ্যে মুখ, খাদ্যনালী, তারপর পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র, মানে কোলন সহ এই সব কিছুই পড়ছে। একদম। এই পুরো রাস্তাটাই মেটাবলিজমের একটা বড় অংশ। মানে খাবার মুখে দেওয়ার সাথে সাথেই কাজ শুরু, লালারসের এনজাইম, তারপর পাকস্থলীর অ্যাসিড, ক্ষুদ্রান্তের শোষণ, বৃহদন্ত্রের জল শুষে নেওয়া, আর বর্জ্য তৈরি করা। প্রত্যেকটা ধাপই জরুরি। আর লিভার আর কিডনির ভূমিকাটা, এদেরকে আলাদা করে এতটা গুরুত্ব দেওয়ার কারণ কি? কারণ ওরা শুধু হজমের অংশ নয়, ওরা হলো গিয়ে নিয়ন্ত্রক আর শোধনকারী। লিভার কি করে? হজম হওয়া খাবার থেকে পাওয়া পুষ্টিগুলো নিয়ে সেগুলোকে প্রসেস করে, শক্তি জমিয়ে রাখে, দরকার মতো সাপ্লাই দেয়, আর রক্ত থেকে টক্সিন বা বিষাক্ত জিনিস বের করে দেয়। আচ্ছা। আর কিডনি সে রক্তটাকে ছেঁকে মেটাবলিজমের ফলে তৈরি হওয়া বর্জ্য, মানে মেটাবলিক ওয়েস্ট, আর বাড়তি জল, সেগুলোকে মূত্র হিসেবে বের করে দেয়। এদের ছাড়া তো মেটাবলিজম চলতেই পারবে না, অসম্পূর্ণ থেকে যাবে। তাহলে মেটাবলিজমের প্রধান কাজগুলো যদি একটু গুছিয়ে বলি, উৎস অনুযায়ী কি কি জরুরি ফাংশন উঠে আসছে? প্রথমত অবশ্যই খাদ্য পরিপাক, মানে ডাইজেশন। জটিল খাবারকে ভেঙে সরল শোষণ করার মতো অবস্থায় নিয়ে আসা।
দ্বিতীয়ত শক্তি সংগ্রহ আর সেটাকে রূপান্তরিত করা, মানে এনার্জি কালেকশন আর কনভার্সন। ওই সরল জিনিসগুলো থেকে কোষের ব্যবহার করার মতো শক্তি, মানে এটিপি তৈরি করা। ঠিক। তৃতীয়ত বর্জ্য অপসারণ বা ওয়েস্ট রিমুভাল। খাবারের যে অংশ হজম হলো না আর কোষের বিপাকের ফলে যে বর্জ্য তৈরি হলো, যেমন ধরুন ইউরিয়া, কার্বন ডাইঅক্সাইড, সেগুলোকে শরীর থেকে বের করে দেওয়া। এর জন্য কিডনি, ফুসফুস, ত্বক, অন্ত্র সবাই মিলে কাজ করে। চতুর্থত পুষ্টি শোষণ আর সেটাকে শরীরে ছড়িয়ে দেওয়া, মানে নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন আর ডিস্ট্রিবিউশন। ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র থেকে দরকারি ভিটামিন, মিনারেল, জল এগুলো শুষে নিয়ে রক্তের মাধ্যমে সারা শরীরে পৌঁছে দেওয়া। আর ৫ নম্বর, উৎস অনুযায়ী হরমোন নিয়ন্ত্রণ বা হরমোন রেগুলেশন। এটা কিন্তু খুব জরুরি। লিভার, কিডনি, এমনকি আমাদের অন্ত্র কিছু হরমোন তৈরি বা কন্ট্রোল করতে সাহায্য করে, যেগুলো আমাদের খিদে, পেট ভরার অনুভূতি, রক্তে চিনির মাত্রা আর পুরো মেটাবলিজমকেই প্রভাবিত করে। যেমন ধরুন ইনসুলিন, থাইরয়েড হরমোন, এগুলো তো মেটাবলিজমের প্রধান নিয়ন্ত্রক। উৎসটিতে একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার বলা হয়েছে যে শরীরে অন্য কোনো ছোটখাটো সমস্যা হলেও, ধরুন সামান্য মাথা ব্যথা, তাতেও নাকি হজম, ফিল্ট্রেশন, শোষণ, মানে পুরো মেটাবলিজম প্রক্রিয়াটাই গণ্ডগোল হয়ে যেতে পারে। এটা কিভাবে হয়? শরীরের এক জায়গার সমস্যা অন্য জায়গার কাজে এভাবে প্রভাব ফেলে? এটা আসলে শরীরের যে একটা সামগ্রিক ব্যাপার, মানে হোলিস্টিক ভিউ, সেটার একটা দারুণ উদাহরণ। শরীর তো আর আলাদা আলাদা অঙ্গের যোগফল নয়, তাই না? এটা একটা ইন্টারকানেক্টেড সিস্টেম। ধরুন মানসিক চাপ বা ঘুম কম হওয়ার জন্য মাথা ব্যথা হচ্ছে। হুম। এই মানসিক চাপটা কিন্তু সরাসরি আমাদের হজমের রস বের হওয়া কমিয়ে দিতে পারে, পেটের মুভমেন্ট স্লো করে দিতে পারে। তাতে শোষণ প্রক্রিয়াটা ধাক্কা খাবে। আবার ধরুন কোনো ইনফেকশনের জন্য শরীরে ইনফ্ল্যামেশন বা প্রদাহ হয়েছে, সেটাও লিভার বা কিডনির কাজে ব্যাঘাত ঘটাতে পারে। তাই উৎস ঠিকই বলেছে, পুরো শরীরটাকে সুস্থ রাখাটা মেটাবলিজম ঠিক রাখার জন্য খুব জরুরি। ছোট সমস্যাকেও তাই অবহেলা করা ঠিক না। বোঝা গেল। শরীরকে একটা জটিল যন্ত্রের মতো ভাবতে হবে, যার সব পার্টস একে অপরের উপর নির্ভরশীল। এই ভাবনাটা মাথায় রাখলে স্বাস্থ্যের যত্ন নেওয়ার ব্যাপারে আমাদের অ্যাপ্রোচও হয়তো পাল্টাবে। আচ্ছা, এবার সবথেকে জরুরি জায়গায় আসি। আমাদের মেটাবলিজমকে সুস্থ আর স্বাভাবিক রাখতে উৎসটিতে কি কি প্র্যাকটিক্যাল উপায়ের কথা বলা হয়েছে? বেশ কয়েকটা জরুরি অভ্যাসের রোডম্যাপ দেওয়া হয়েছে। প্রথমটা, আর সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ, হল স্বাস্থ্যকর খাবার। তবে এখানে শুধু কি খাচ্ছি সেটা নয়, কিভাবে খাচ্ছি সেটাও বেশ গুরুত্বপূর্ণ। উৎসটিতে রান্না করা খাবার নিয়ে একটা বেশ মজার কনসেপ্ট দেওয়া হয়েছে। হোপলেস ফুড বলা হচ্ছে, কারণ রান্না করলে নাকি HOPE নষ্ট হয়ে যায়। এই HOPE জিনিসটা কি, একটু খুলে বলবেন? হ্যাঁ, এটা বেশ মনে রাখার মতো একটা অ্যাক্রোনেম। HOPE মানে হল, H হলো হরমোনস, মানে উদ্ভিজ্জ হরমোন, O হলো অক্সিজেন, মানে খাবারে থাকা অক্সিজেন যা প্রাণের লক্ষণ, P হলো ফাইটোনিউট্রিয়েন্টস, মানে উদ্ভিজ্জ পুষ্টি উপাদান যা শরীরের জন্য খুব ভালো, আর E হলো এনজাইমস, মানে খাবার হজমে সাহায্য করে এমন প্রাকৃতিক উৎসেচক। আচ্ছা। উৎস বলছে, যখন আমরা খাবার রান্না করি বা বেশি তাপ দিই, তখন খাবারের এই 4টে জরুরি জিনিস অনেকটাই নষ্ট হয়ে যায়। তাই মজা করে রান্না করা খাবারকে হোপলেস বা আশাহীন বলা হচ্ছে। তার মানে এই নয় যে রান্না করা খাবার একদম খাওয়া যাবে না, কিন্তু কাঁচা, মানে প্রাকৃতিক খাবারের গুরুত্বটা বোঝানোর জন্যই এটা বলা। বেশ, তাহলে ফাইটোনিউট্রিয়েন্টস বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? ফাইটোনিউট্রিয়েন্টস হল গাছপালায় পাওয়া কিছু অর্গানিক কম্পাউন্ড, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী। যেমন ধরুন ফলের রং বা সবজির গন্ধ, এগুলোর পেছনে অনেক সময়ই ফাইটোনিউট্রিয়েন্টস থাকে। এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সেই কারণে উৎস স্প্রাউট বা অঙ্কুরিত ছোলা ডাল, মরশুমি ফল, সবজি, ডাবের জল, এগুলোর উপর জোর দিয়েছে, কারণ এগুলোতে ওই HOPE উপাদানগুলো বেশি থাকে। বেশ, তাহলে স্বাস্থ্যকর খাবারের পর দ্বিতীয় জরুরি পয়েন্ট নিশ্চয়ই নিয়মিত এক্সারসাইজ। অবশ্যই রেগুলার ব্যায়াম বা শরীরচর্চা মেটাবলিজমকে একদম চালু রাখে। ব্যায়াম করলে কি হয়, পেশিগুলোর শক্তি ব্যবহার করে, ইনসুলিন ভালো কাজ করে, ব্লাড সার্কুলেশন বাড়ে। এ সব কিছুই কিন্তু মেটাবলিক রেট বাড়াতে সাহায্য করে। উৎস পরামর্শ দিচ্ছে, বয়স আর ক্ষমতা অনুযায়ী রোজ অন্তত দুবেলা, ধরুন 15 থেকে 30 মিনিট করে হালকা বা মাঝারি ব্যায়াম করা ভালো।
সেটা হাঁটা হতে পারে, যোগা হতে পারে, দৌড়ানো, যা সুবিধা। তৃতীয়ত, পর্যাপ্ত জল পানের কথা বলা হয়েছে। এটা তো মূলত কিডনির কাজটা ঠিক রাখার জন্য জরুরি, তাই না? একদম ঠিক। কিডনি আমাদের রক্ত থেকে বর্জ্য জিনিস ফিল্টার করে। যথেষ্ট জল খেলে কিডনির ওই ছাঁকার কাজটা সহজ হয়, শরীর থেকে টক্সিন বেরোতে সুবিধে হয়। তবে উৎস বলছে জল খাওয়ারও কিছু নিয়ম মানলে ভালো। যেমন খাওয়ার একদম সঙ্গে সঙ্গে অনেকটা জল না খাওয়া, বা একবারে গ্লাস গ্লাস জল না খেয়ে বারে বারে অল্প অল্প করে খাওয়া। এই নিয়মগুলো হজম আর কিডনির ওপর চাপ কমায়। চতুর্থ গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ঘুমের কথা বলা হয়েছে। উৎসে তো বলছে ঘুমের সময় নাকি শরীর নিজেকে রিপেয়ার করে। এটা মেটাবলিজমের সঙ্গে কিভাবে যুক্ত? হ্যাঁ, ঘুম কিন্তু শুধু রেস্ট নেওয়া নয়, এটা শরীরের জন্য খুব অ্যাক্টিভ একটা রিপেয়ারিং ফেজ। ঘুমের সময় আমাদের শরীর গ্রোথ হরমোন ছাড়ে, যা কোষ সারাতে আর নতুন কোষ বানাতে সাহায্য করে। ধরুন ব্যায়ামের পর পেশি ছিঁড়েছে, সেটা মেরামত হয়, ব্রেনের কানেকশনগুলো আবার ঠিকঠাক হয়। বয়স অনুযায়ী 6 থেকে 8 ঘন্টা টানা ভালো ঘুম মেটাবলিজমের ব্যালেন্স রাখার জন্য খুব দরকারি। ঘুম অনিয়মিত হলে, মানে রাত জাগলে বা কম ঘুমালে হরমোনের গণ্ডগোল হয়। যেমন কর্টিসল বা স্ট্রেস হরমোন বেড়ে যায়। এতে খিদে কন্ট্রোল করা মুশকিল হয়, শরীরে শক্তি জমা হওয়ার প্রক্রিয়াটা বিগড়ে যায়। এর সরাসরি এফেক্ট পড়ে মেটাবলিজমের ওপর। এরপর আসছে মানসিক চাপ নিয়ন্ত্রণের কথা। স্ট্রেস কিভাবে আমাদের মেটাবলিজমকে এফেক্ট করতে পারে? এটা কি শুধু মনের ব্যাপার? একেবারেই না। মেন্টাল স্ট্রেস আর ফিজিক্যাল হেলথ, বিশেষ করে পেটের স্বাস্থ্য বা গাট হেলথ, এরা একে অপরের সাথে খুব গভীরভাবে জড়িত। এটাকে গাট ব্রেইন অ্যাক্সেস বলা হয়। যখন আমরা খুব চাপে থাকি তখন শরীর ফাইট অর ফ্লাইট মোডে চলে যায়। আচ্ছা। এর ফলে স্ট্রেস হরমোন যেমন কর্টিসল, অ্যাড্রেনালিন এগুলো বেশি বের হয়। এই হরমোনগুলো হজম প্রক্রিয়াটাকে স্লো করে দেয়, রক্তে চিনির মাত্রা বাড়িয়ে দেয়, পেটে অস্বস্তি তৈরি করে, এমনকি অন্ত্রের যে ভালো ব্যাকটেরিয়াগুলো আছে তাদের ব্যালেন্সটাও নষ্ট করে দিতে পারে। উৎসটিতে পঞ্চকোষের কনসেপ্ট এনে মনোময় কোষ বা মানসিক অবস্থার সুস্থতার উপর জোর দেওয়া হয়েছে। মানে মন যদি শান্ত না থাকে, শরীরও ঠিক থাকবে না, আর মেটাবলিজমও না। তাহলে দেখা যাচ্ছে আমাদের মনের অবস্থাও বিপাক প্রক্রিয়ার উপর সরাসরি প্রভাব ফেলছে। এরপর দুটো খুব স্পষ্ট কথা বলা হয়েছে, স্মোকিং আর অ্যালকোহল বাদ দিতে হবে। উৎস এগুলোকে মাস্টার শত্রু বলছে কেন? কারণ ধূমপান আর অ্যালকোহল শরীরের প্রায় প্রত্যেকটা অঙ্গ আর সিস্টেমের ওপর খারাপ প্রভাব ফেলে। বিশেষ করে মেটাবলিজমের সঙ্গে জড়িত লিভার আর কিডনির ওপর তো বটেই। অ্যালকোহল লিভারের কাজ নষ্ট করে, ফ্যাট জমতে সাহায্য করে। আর ধূমপান, ওটা রক্তনালীর ক্ষতি করে, ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়াতে পারে, আর ক্যান্সারের ঝুঁকি তো আছেই। এগুলো সরাসরি মেটাবলিক প্রক্রিয়াকে বাধা দেয়। তাই সুস্থ মেটাবলিজম চাইলে এগুলো বাদ দেওয়াটা মাস্ট, এটাই উৎসের বক্তব্য। এরপর প্রোবায়োটিক নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই প্রোবায়োটিক ব্যাপারটা কি, আর মেটাবলিজমের জন্যেই বা কেন জরুরি? প্রোবায়োটিক হলো আমাদের অন্ত্রে বা গাটে থাকা কোটি কোটি ভালো ব্যাকটেরিয়া। ওরা আমাদের হজম প্রক্রিয়ার একটা অংশ, বুঝলেন? আমরা যে খাবার খাই, বিশেষ করে ফাইবার বা আঁশ জাতীয় খাবার, সেটা আমরা নিজেরা পুরো হজম করতে পারি না। তাই নাকি? হ্যাঁ, এই কাজটা করে দেয় আমাদের পেটের ওই ব্যাকটেরিয়াগুলো। ওরা ফাইবারকে ভেঙে শর্ট চেন ফ্যাটি অ্যাসিড বানায়, যা আমাদের অন্ত্রের কোষগুলোকে শক্তি দেয় আর ইনফ্লেমেশন কমায়। এছাড়াও ওরা ভিটামিন তৈরি করে, খারাপ ব্যাকটেরিয়াকে বাড়তে দেয় না, আর ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। তাই অন্ত্রের স্বাস্থ্য আর সার্বিক মেটাবলিজম ঠিক রাখতে প্রোবায়োটিক দেয়া খাবার, যেমন ধরুন দই বা উৎসে বলা সাওয়ারক্রাউট, মানে ফার্মেন্টেড বা গাঁজানো বাঁধাকপি, এগুলো খাওয়া ভালো। দরকার হলে সাপ্লিমেন্টও নেওয়া যেতে পারে। এই প্রসঙ্গে পাচনতন্ত্রের সামগ্রিক যত্ন বা গাট হেলথের ওপরও খুব জোর দেওয়া হয়েছে, তাই না? শুধু প্রোবায়োটিক নয়, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সিস্টেমটার খেয়াল রাখা। ঠিক বলেছেন। মুখ থেকে শুরু করে একদম মলদ্বার পর্যন্ত এই পুরো রাস্তাটার স্বাস্থ্যই খুব জরুরি। যেমন উৎসে বলছে খাবার খুব ভালো করে চিবিয়ে খেতে, এমনকি 32 বার চিবানোর কথাও বলা হয়েছে। 32 বার? হ্যাঁ, কারণ হজমের শুরুটা তো মুখেই হয়। ভালো করে চিবোলে খাবারটা লালা রসের সঙ্গে ভালো করে মেশে খাবারের কণাগুলো ছোট ছোট হয়ে যায়। তাতে পাকস্থলী আর অন্ত্রের কাজটা অনেক সহজ হয়। ঠিকমতো না চিবোলে বা তাড়াহুড়ো করে খেলে হজমের শুরুতেই একটা গণ্ডগোল হয়ে যায়।
এছাড়া ধরুন কোষ্ঠকাঠিন্য, গ্যাস, অম্বর এগুলো শুধু অস্বস্তি নয়, এগুলো আসলে সিগন্যাল যে পাচনতন্ত্র বা মেটাবলিজম কোথাও ঠিকঠাক কাজ করছে না। উৎসটি ন্যাচুরোপ্যাথির দিক থেকে রোগের লক্ষণে চিকিৎসা না করে আসল কারণটা খুঁজে বের করে সেটা সারানোর ওপর জোর দিয়েছে। আর অবশ্যই লিভার আর কিডনির স্বাস্থ্যের কথা আলাদা করে বলা হয়েছে। লিভারের কাজগুলো যদি আরেকবার সংক্ষেপে বলেন। লিভারকে বলা যায় শরীরের মেইন কেমিক্যাল ফ্যাক্টরি আর ডেটক্স প্ল্যান্ট। এর প্রধান কাজগুলো হলো খাবার থেকে শোষিত পুষ্টি যেমন গ্লুকোজ, ফ্যাট এগুলোকে প্রসেস করা, দরকার মতো শক্তি হিসাবে স্টোর করা মানে গ্লাইকোজেন হিসাবে বা রক্তে ছেড়ে দেওয়া, রক্ত থেকে টক্সিন, অ্যালকোহল, ওষুধের মতো খারাপ জিনিস ছেঁকে বের করে দেওয়া মানে ডিটক্সিফিকেশন করা, পিত্তরস তৈরি করা যেটা ফ্যাট হজমে লাগে, আর অনেক জরুরি প্রোটিন আর হরমোন তৈরি করা। মানে অনেকগুলো গুরু দায়িত্ব। হ্যাঁ, লিভার যদি বেশি কাজের চাপে বা টক্সিনের জন্য ঠিকমতো কাজ না করতে পারে তাহলে পুরো মেটাবলিজম সিস্টেমটাই বিগড়ে যাবে। তাই উৎস লিভার পরিষ্কার বা ক্লিনজিং রাখার কথা বলেছে। সম্ভবত প্রাকৃতিক উপায় লিভারকে সাপোর্ট করার কথা বলা হচ্ছে। আর কিডনির ক্ষেত্রে আমাদের এখনকার লাইফস্টাইল কিডনির উপর কেমন চাপ ফেলছে? কিডনির মূল কাজ হল রক্তটাকে ফিল্টার করে বর্জ্য জিনিস যেমন ইউরিয়া, ক্রিয়েটিনিন আর বাড়তি নুন আর জল ছেঁকে ইউরিন তৈরি করা। এছাড়া ব্লাড প্রেশার কন্ট্রোল করা, লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করা, ভিটামিন ডি অ্যাক্টিভেট করা, এগুলোতেও কিডনির ভূমিকা আছে। কিন্তু আজকাল কি হয়েছে, আমাদের খাবারে প্রচুর প্রিজারভেটিভ, আর্টিফিশিয়াল রং, ফ্লেভার, রিফাইন তেল, বেশি নুন, বেশি চিনি, ঠিক। তার উপর পরিবেশ দূষণ, ওষুধের বেশি ব্যবহার, এই সব মিলিয়ে রক্তে টক্সিনের লোড বেড়ে গেছে। এই সব টক্সিন ফিল্টার করতে গিয়ে কিডনিকে অনেক বেশি খাটতে হচ্ছে। লম্বা সময় ধরে এই চাপ পড়লে কিডনির কাজ করার ক্ষমতা কমে যেতে পারে, আর সেটা মেটাবলিজমকে সাংঘাতিকভাবে এফেক্ট করবে। তাই কিডনির যত্ন নেওয়া, যথেষ্ট জল খাওয়া আর কিডনির ওপর চাপ দেয় এমন খাবার বা অভ্যাস এড়িয়ে চলাটা খুব দরকারি। উৎস কিডনি পরিষ্কার রাখার কথাও বলেছে, যার মানে হতে পারে শরীরকে ডিটক্স করা বা কিডনি ফ্রেন্ডলি খাবার খাওয়া। তাহলে এই যে এত বিস্তারিত আলোচনা হলো, এ থেকে উৎসের মূল বার্তাটা কি দাঁড়াচ্ছে? মানে সবটা মিলিয়ে যদি দেখি, মেটাবলিজম ঠিক রাখা মানে আসলে কি? দেখুন, মূল কথাটা বেশ সহজ কিন্তু খুব পাওয়ারফুল। মেটাবলিজম কোনো আলাদা বা খুব রহস্যময় ব্যাপার নয় যেটাকে বাইরে থেকে কোনো ওষুধ বা ম্যাজিক দিয়ে ঠিক করতে হবে। এটা আসলে আমাদের পুরো জীবনযাত্রা বা লাইফস্টাইলের একটা আয়নার মতো। আচ্ছা। আমরা যে উপায়গুলোর কথা এতক্ষণ ধরে বললাম, কি খাচ্ছি, কতটা নড়াচড়া করছি, কেমন ঘুমাচ্ছি, কতটা জল খাচ্ছি, মানসিক চাপ কিভাবে নিচ্ছি, কোনো খারাপ নেশা করছি কিনা, আমাদের হজম ব্যবস্থা, লিভার, কিডনি কেমন আছে, এই সব কিছুই তো আমাদের জীবনযাপনের অংশ। এই অভ্যাসগুলো যদি ঠিক থাকে তাহলে মেটাবলিজম স্বাভাবিকভাবেই সুস্থ থাকবে। অর্থাৎ একটা সুস্থ, ব্যালেন্সড লাইফস্টাইলই হলো সুস্থ মেটাবলিজমের আসল চাবিকাঠি। শুনতে সহজ লাগছে, কিন্তু রোজকার জীবনে এই ব্যালেন্সটা ধরে রাখাটাই তো আসল চ্যালেঞ্জ। একদম ঠিক ধরেছেন। উৎসাহ কিন্তু এই সামগ্রিক অ্যাপ্রোচটার উপরই জোর দিয়েছে। মেটাবলিজমকে আলাদা করে ঠিক করার চেষ্টা না করে যদি আমরা আমাদের লাইফস্টাইলটাকে ভালো করার দিকে মন দিই তাহলেই কিন্তু আসল ফলটা পাওয়া যাবে। চমৎকার। তাহলে আজকের আলোচনার একটা ছোট্ট সারসংক্ষেপ করে নিই। আমরা দেখলাম মেটাবলিজম হলো খাবারকে শক্তিতে পাল্টে দেওয়া, শরীরের গঠন আর মেরামত করা আর বর্জ্য বের করে দেওয়ার একটা জটিল কিন্তু খুব জরুরি জৈব রাসায়নিক প্রক্রিয়া, যা মূলত আমাদের পাচনতন্ত্র, লিভার আর কিডনি দিয়ে চলে। আর এটাকে ঠিক রাখার আসল মন্ত্রটা লুকিয়ে আছে আমাদের রোজকার অভ্যাসে, মানে স্বাস্থ্যকর খাবার, নিয়মিত ব্যায়াম, যথেষ্ট ঘুম আর জল, মানসিক শান্তি আর ধূমপান বা মদের মতো খারাপ অভ্যাসগুলো ছেড়ে দেওয়া। বিশেষ করে পাচনতন্ত্রের যত্ন নেয়া, মানে ভালো করে চিবিয়ে খাওয়া থেকে শুরু করে অন্ত্রের স্বাস্থ্য পর্যন্ত, আর লিভার ও কিডনির সুস্থতার দিকে আলাদা করে নজর দেওয়াটা খুব জরুরি, কারণ এরাই তো মেটাবলিজমের মেইন প্লেয়ার। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার কি বলুন তো, উৎসটিতে আলোচনার শেষের দিকে অ্যানাবলিজম আর ক্যাটাবলিজম এই দুটো প্রক্রিয়ার নাম বলা হয়েছে। মেটাবলিজম কিন্তু আসলে এই দুটোরই যোগফল। ও তাই? হ্যাঁ, ক্যাটাবলিজম হলো ভাঙার প্রক্রিয়া, মানে যেখানে জটিল জিনিস ভেঙে সরল জিনিস তৈরি হয় আর শক্তি বেরোয়। যেমন ধরুন, খাবার ভেঙে শক্তি তৈরি হওয়াটা হলো ক্যাটাবলিজম, আর অ্যানাবলিজম হলো গড়ার প্রক্রিয়া,
যেখানে সরল জিনিস ব্যবহার করে জটিল জিনিস তৈরি হয় আর তাতে শক্তি খরচ হয়, যেমন প্রোটিন থেকে মাসল তৈরি হওয়া বা কোষ মেরামত হওয়া। কিন্তু উৎস এই দুটো প্রক্রিয়ার যে একে অপরের সাথে সম্পর্ক বা ব্যালেন্স, সেটা নিয়ে বিস্তারিত কিছু বলেনি, তাই তো? হ্যাঁ, উৎস শুধু নাম দুটো উল্লেখ করেই থেমে গেছে, কিন্তু এখানে একটা গভীর চিন্তার জায়গা আছে। সুস্থ মেটাবলিজম মানে তো শুধু শক্তি তৈরি করা ক্যাটাবলিজম নয়, বা শুধু শরীর গড়া অ্যানাবলিজম নয়, বরং এই দুটোর মধ্যে একটা ঠিকঠাক ব্যালেন্স রাখা। শরীর কখন শক্তি খরচ করে কিছু গড়বে আর কখন শক্তি জমাবে বা ব্যবহার করবে, এই সূক্ষ্ম ভারসাম্যটাই হয়তো সুস্থ আর অসুস্থ থাকার মধ্যে পার্থক্যটা গড়ে দেয়। এই অ্যানাবলিক আর ক্যাটাবলিক অবস্থার নিয়ন্ত্রণ নিয়ে যদি আরও গভীরে ভাবা যায়, তাহলে মেটাবলিজম নিয়ে আমাদের ধারণাটা হয়তো আরও পরিষ্কার হতে পারে। এটা নিয়ে ভবিষ্যতে আরও জানার একটা ইচ্ছে থেকেই যাচ্ছে, তাই না?